আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ফ্যাসিস্ট সরকারের অনিয়ম ও দুর্নীতি সহ অব্যবস্থাপনা নিয়েই চলছে ব্যবসা খাত। এখনো সবকিছু চলছে আগের নিয়মেই, ফলে নতুন বাংলাদেশের কোনো সুফলই পাচ্ছেন না ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্যে অনিয়ম ও দুর্নীতি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড থেকেও নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। এ অবস্থা পরিবর্তনে এক হাতে প্রয়োজনীয় সংস্কার করে তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটার আগে দেশের অর্থনীতিকে ভয়াবহ অবস্থায় রেখে যায় ফ্যাসিস্ট সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই থেকে উত্তরণী হয়ে পড়ে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়ার পর সেখানে কিছুটা স্থিতিশীলতা আসলেও ব্যবসা বাণিজ্যে এখনো রয়ে গেছে আগের সেই অনিয়ম দুর্নীতি। উদ্যোক্তারা বলছেন, বন্দরে পণ্য রপ্তানিতে নানা সমস্যায় পড়ছেন তারা। কন্ট্রাকশন পলিসির জন্য ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, তার সাথে সাথে ক্লাসিফিকেশন 6 মাসের জায়গায় 3 মাস নিয়ে আসা হয়েছে। অদক্ষ লোকদেরকে শিক্ষিত না করে রাদার তারা যে চিটাগং পোর্ট বা ডিফারেন্ট পোর্ট স্টেশনে রাখা হচ্ছে, তাদের কারণে কিন্তু সব ইম্পোর্টাররা হ্যাসেল ফিল করছে এবং কেউই কিন্তু ঠিকমতো সময় মতো জিনিস তো ক্লিয়ার করতে পারছেই না। উপরন্তু এক একজনকে পোর্ট ড্যামারেজও দিতে হচ্ছে, পোর্ট ড্যামারেজ যেটা 4 টাইম বেড়ে গেছে, এবং এদেরকেও স্পিড মানি দিতে হচ্ছে। এক বছরেও বিনিয়োগে স্থবিরতা কাটেনি। এই জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দুর্নীতি বলেন, অবকাঠামো বলেন, সেটা আপনি ভৌত অবকাঠামো বলেন, সামাজিক অবকাঠামো বলেন, কোনোটাই তো ঠিক নেই। অতএব এগুলি ঠিক না করলে এমনি তো ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না, বিনিয়োগ বৃদ্ধি পাবে না, কর্মসংস্থান হবে না। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে ধরনের হিউম্যান ক্যাপিটাল দরকার সে তো আমার ধারে কাছেও নাই ভাই। প্রাইভেট সেক্টরের যে ব্যাংক থেকে ঋণের যে প্রবৃদ্ধি, সেখানেও আমরা দেখছি যে যেখানে বাংলাদেশ ব্যাংকের টার্গেট 9.5-এর মতো ছিল, অ্যাকচুয়ালি সেটা 6.5-এরও কম হয়েছে। এখন আবার একটা 11% টার্গেট আমরা দেখছি বাজেটে দেওয়া হয়েছে। তো সেইটাও কাছাকাছি যাওয়া খুবই দুরূহ হবে, মূল্যস্ফীতির চাপ সবটা মিলে। দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে জানান অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। ব্যবসা পরিবেশের দিক থেকে বলি আর উদ্যোক্তাদের মনোভঙ্গির দিক থেকে বলি, অবশ্যই একটা কিছুটা হতাশাজনক একটা ভাব আছে। এখন আমাদেরকে এটা থেকে অবশ্যই উত্তরণ করতে হবে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। চলে আসছে। চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জট তৈরি হয়েছে, তবে বন্দর কর্তৃপক্ষের দাবি আগের চেয়ে বন্দরের সক্ষমতা বেড়েছে। অপারেশনাল কাজে কোনো সমস্যা হচ্ছে না, কন্টেইনার খালাস স্বাভাবিক রয়েছে। তবে জট নিরসনে প্রায় 10,000 কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির আদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দীর্ঘদিন ধরে এসব কন্টেইনারগুলো নিলামে না তোলায় আটকে আছে 150 কোটি টাকারও বেশি রাজস্ব। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। এনবিআরের ডাকা কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয় দীর্ঘ কন্টেইনার জট। এসব জট কাটিয়ে বর্তমানে কন্টেইনার কমেছে 45,000-এ। এতে বন্দর কার্যক্রমে স্বাভাবিক অবস্থা ফিরলেও প্রায় 18% জায়গা দখল করে আছে দীর্ঘদিন ধরে পড়ে থাকা 10,000 কন্টেইনার। আইনি জটিলতার কারণে দীর্ঘদিন নিলাম না ডাকায় সরানো যাচ্ছে না এসব পরিত্যক্ত কন্টেইনার। এতে আর্থিক লোকসান গুনতে হচ্ছে শিপিং লাইনগুলোকে। পরিত্যক্ত এসব কন্টেইনারের 357টিতে আছে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতো বিপজ্জনক রাসায়নিক পদার্থ। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধার পাশাপাশি তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। দীর্ঘদিন ধরে নিলাম না ডাকায় বন্দরে আটকে আছে 150 কোটি টাকারও বেশি রাজস্ব। তেজস্ক্রিয়তা যুক্ত যে পণ্যগুলো আছে সেগুলোকে দ্রুত এগুলোকে একটা জায়গায় যদি সরিয়ে নেওয়া যায় এবং ওখান থেকে যদি আপনার নিলাম করা যায়, তাতে করে কিন্তু ওই তেজস্ক্রিয়ত যে আইটেমটা আছে তার থেকে কিন্তু অন্যগুলো কিন্তু আপনার এফেক্টেড হবে না। সেই জায়গাটাকে নিশ্চিত করতে হবে। কন্টেইনারগুলো দ্রুত খালাসের জন্য বন্দর কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানান এই কর্মকর্তা। বন্দরের অভ্যন্তরে থেকে এই 10,000 কন্টেইনার যদি আমরা অকশন করে নিষ্পত্তি করতে পারি, তাহলে আমরা এখানে আরও 10,000 কন্টেইনার আমরা রাখতে পারবো এবং বন্দরের ইন্টারনাল এফিসিয়েন্সি যেটা সেটা অনেক বেড়ে যাবে। দেশের অর্থনীতির লাইফলাইন হিসাবে পরিচিত চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুত এই কন্টেইনার জট নিরসন হবে বলে আশা করছেন বন্দর ব্যবহারকারীরা।
সাকিব আল হাসান, RTV। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আমাদের জানাবেন কন্টেইনার জটের ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা এবং জট নিরসনে কবে নাগাদ শুরু হতে পারে নিলাম প্রক্রিয়া? আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বন্দরে কিন্তু ইতিমধ্যে কন্টেইনার জট সৃষ্টি হয়েছে, এমনটাই বলেছেন যারা বন্দর ব্যবহার করেন তারা। আমি যদি আসলে বলে থাকি, দেশে কিন্তু এই মুহূর্তে হরতাল, অবরোধ কিংবা রাজনৈতিক দলের সেরকম কোনো কর্মসূচি নেই। এরপরও কিন্তু চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রাম বর্তমানে 20টি কন্টেইনারবাহী জাহাজ কিন্তু ইয়ার্ডে কিন্তু অপেক্ষা করছেন কন্টেইনার নামানোর জন্য। এই কন্টেইনার জটের মূল সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে ঘন ঘন স্ক্যানিং মেশিন নষ্ট হয়ে যাওয়া। এই স্ক্যানিং মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে কন্টেইনার জট সৃষ্টি হয়েছে, এমনটাই বলেছেন বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় প্রতিদিন যে হারে কন্টেইনার আসছে তাতে কিন্তু আসলে বন্দর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে কিন্তু পণ্য হ্যান্ডেলিং এবং পণ্য ডেলিভারি এর ক্ষেত্রে অপারেশনাল কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে মনে করছেন। চট্টগ্রাম বন্দরে 53,518টি টিউজ কন্টেইনার ধারণ ক্ষমতা রয়েছে এবং অপারেশনাল কাজের জন্য কিন্তু 15% জায়গা খালি রাখতে হয়। চট্টগ্রাম বন্দরে 45,000 কন্টেইনার জমা হলো, কন্টেইনারের পরিপূর্ণ ধরে নেওয়া হয়। যদিও চট্টগ্রাম বন্দরে 53,000 ক্যাপাসিটি থাকে, সেখানে কিন্তু 45,000 থাকলেই কিন্তু ধরে নেওয়া হয় যে পরিপূর্ণ আছে। কিন্তু গতকাল মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল 48,752টি, অর্থাৎ স্বাভাবিক সে 3,000 কন্টেইনার কিন্তু বেশি ছিল। এর আগের দিন সোমবার 48,494টি কন্টেইনার জমা ছিল। তাতে অপারেশনাল কাজে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মোট 86টি জাহাজ কিন্তু অবস্থান করতেন। এর মধ্যে মেইন জেটিতে 17টি পণ্য খালাসের জন্য অপেক্ষা করতেন এবং এই 17টির মধ্যে 12টি কিন্তু কন্টেইনারবাহী জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 65টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষমান রয়েছে এবং তার মধ্যে এই বহির্নোঙরে যে 65টি জাহাজ আছে তার মধ্যে 60টি হচ্ছে কন্টেইনারবাহী জাহাজ। গত সোমবার থেকে গতকাল পর্যন্ত গত সোমবার কন্টেইনার ডেলিভারি হয়েছে 3,832টি। আমদানি পণ্য কন্টেইনার নেমেছে 4,589টি। জাহাজে তোলা হয়েছে 5,055টি কন্টেইনার। আসলে মোট কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 9,644টি। আসলে ধরে নেওয়া যাচ্ছে যে এবং যেই 10,000 কন্টেইনার এনবিআর দ্রুত সময়ের মধ্যে খালাসের নির্দেশনা দিয়েছে, সেই কন্টেইনারগুলো যদি খালাস করা হয় তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দরের 18% জায়গা খালি হবে এবং নতুন করে সেখানে কিন্তু আরও 10,000 কন্টেইনার রাখা হবে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন তারা কিন্তু পণ্য ডেলিভারি নিতে তাদেরকে 2-3 দিন সময় লাগছে এবং জাহাজগুলো আউটার থেকে ইয়ার্ডে ফিরতে কিছুটা সময় লাগছে। এই ছিল আমার কাছে বন্দর নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুকে ব্যথাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 1টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাত 11টা পর্যন্ত তিনি গুলশানে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে বর্তমানে শারীরিক অবস্থা অনেকটাই ভালো। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এছাড়াও এদিন জুলাই আন্দোলনের 5 আগস্ট রাজধানী চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলারও সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। আজ এ মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ। মশার অত্যাচারে যখন অতিষ্ঠ দেশের মানুষ, তখন আসলো বিশ্ব মশা দিবস। বিশ্বব্যাপী দিনটিতে মশা এবং মশা বাহিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হলেও দেশে নেই তেমন কোনো আয়োজন। যেখানে প্রতি বছরে মশা বাহিত রোগে শত শত মানুষের মৃত্যু হচ্ছে, সেখানে মশা দিবস উপহাসেরই নামান্তর।
মশা মারতে ঢাকার 2 সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করলেও নিস্তার মিলছে না মশাবাহিত রোগ থেকে। নাজমুল হুদার রিপোর্টে থাকছে বিস্তারিত। দিন কি রাত, আলো বা আধার, 24 ঘন্টায় ঘনবসতির এই নগরে নৃত্যসঙ্গী মশা। অন্ধকারে মশার গুনগুন শব্দ যেমন বিরক্তি আনে, তেমন দিনের আলোয় এডিস মশার কামড় ঝুঁকিতে ফেলে মানুষের জীবন। দিন যতই গড়াচ্ছে ততই নগরের অলিগলি থেকে সর্বত্র দখলে নিচ্ছে মশা। ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে প্রতি বছরই মশার পেছনে মোটা অঙ্কের টাকা ঢালছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তথ্য বলছে, চলতি অর্থবছর মশা নিয়ন্ত্রণে বাজেট ধরা হয় 182 কোটি টাকা। গত অর্থ বছরে 165 কোটি টাকা, 2023-24 অর্থ বছরে 128 কোটি টাকা, 2022-23 অর্থ বছরে 83 কোটি টাকা এবং 2021-22 অর্থ বছরে খরচ ছিল 76 কোটি টাকা। তাতেও মশার কামড়ে মৃত্যু থেকে রেহাই মিলছে না নগরবাসীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুর তাণ্ডবে প্রাণ হারায় শতাধিক মানুষ। এছাড়া গত বছর 575 জন, 23 সালে 1705 জন, 22 সালে 281 জন এবং 21 সালে 105 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশকে মশার দেশ হিসেবে আখ্যা দিয়ে বিশেষজ্ঞরা বলেন, মশার দেশেই অবহেলিত হচ্ছে মশা দিবস। অপরিকল্পিত নগরায়ন, ক্যান ফুড, প্যাকেট ফুডের ব্যবহার, যে কারণে বাংলাদেশে মশার জন্য অত্যন্ত উর্বর ভূমি। মশার দেশ বাংলাদেশ, এটি বলাই যায়, কারণ পৃথিবীতে মশার ঘনত্ব এত বেশি কোথাও নেই। বাংলাদেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া, সম্প্রতি জিকাও ধরা পড়েছে। সঙ্গে রয়েছে ফাইলেরিয়া, জাপানিজ এনসেফ্যালাইটিসের মতো মশাবাহিত অনেক রোগ। এই 20 আগস্ট মশা দিবস তেমনভাবে বাংলাদেশে পালিত হয় না। সমন্বিত ভেক্টর ব্যবস্থাপনা বিভাগ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব না বলেও মত দেন বিশেষজ্ঞরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। 4 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি পাবনার ঈশ্বরদীর চর কুরুলিয়া কনিরঘাট ব্রিজের নির্মাণ কাজ। চরের ফসল পরিবহনে ভোগান্তি কমাতে 2021 সালে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয় LGED। বারবার প্রকল্পের মেয়াদ বাড়িয়েও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঈশ্বরদীর প্রতিনিধি বাজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। পদ্মার এই শাখা নদীর এক পাড়ে বসতি ও অন্য পাড়ে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বছর জুড়ে এই চরে আবাদ হয় বিভিন্ন ধরনের শাকসবজি। যাতায়াত সুবিধার কথা চিন্তা করে 2021 সালের এপ্রিল মাসে 7,04,13,000 টাকা ব্যয়ে শুরু হয় ব্রিজটির নির্মাণ কাজ। 96 মিটার দৈর্ঘ্য ও 7.3 মিটার প্রস্থের এই ব্রিজটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান NM ও ICL প্রাইভেট লিমিটেড। কথা ছিল 2022 সালের অক্টোবরে শেষ হবে নির্মাণ কাজ। 4 বছরেও সম্পন্ন হয়নি ব্রিজটির অর্ধেক কাজ। শুষ্ক মৌসুমে নদী পাড়ি দিয়ে ফসল তোলা কিছুটা সহজ হলেও ভরা মৌসুমী দুর্ভোগের শেষ নেই বলছেন স্থানীয় চাষিরা। এই সবজিগুলো আনতে কৃষকের এত কষ্ট হচ্ছে, পানির মধ্যে কিছু ছাত্রীও আসা লাগে। আজ 5 বছর হয়েছে এই সমস্যায় দেখতে, 2 দিন যদি করছে 2 মাস নেই, এই অবস্থায় হচ্ছে। কৃষকের যদি উপকার না হয় তাহলে পারে ব্রিজ সরকার টাকা পয়সা দিয়ে খরচ করে সারিয়ে ওই ফেলা থোয়া মানুষের দুর্ভোগ এসব পোয়ানি, এগুলো কি কাজ? আমার তো ধরেন পানির ভিতর দিয়ে যাওয়া আসা করতেছি, আজ ধরেন 2 মাস ধরেন পানির ভিতর দিয়ে যাওয়া আসা করা। ব্রিজ থেকে কোনো লাভ নাই। সেই যেই ব্রিজে যদি কামই না চলে, সেই ব্রিজ থেকে কোনো লাভ আছে? চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলছেন LGEDর এই নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারের সাথে স্থানীয় কিছু ব্যক্তিবর্গের সমস্যার সৃষ্টির কারণে ঠিকাদার কাজটি বিলম্ব করে। তো পরবর্তীতে আমরা এই সমস্যাগুলো সমাধান করে কাজটি বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। রেলিংয়ের কাজ এবং 2 পাশে অ্যাপ্রোচের কাজটা চলমান রয়েছে। রেলিং আর অ্যাপ্রোচের কাজটা শেষ হলেই ব্রিজের কাজটা সম্পন্ন হবে। বরাবরের মতো শুধু আশ্বাসে যেন সীমাবদ্ধ না থেকে নির্ধারিত সময়ে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।
উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। বেলা 12টায় সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারির মধ্যে সংযোগ স্থাপন করবে সেতুটি। তিস্তা সেতু নামকরণ করা হলেও মন্ত্রণালয়ের নির্দেশে সেতুটির নাম মাওলানা ভাসানী সেতু করা হয়েছে। সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় 1490 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডার। 2021 সালে নির্মাণ কাজ শুরু হওয়া সেতুটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 1243 কোটি টাকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। জুয়েল, সেতু উদ্বোধন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং কি কি আয়োজন থাকছে সেটা জানাবেন। সাদিয়া, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি গাইবান্ধার তিস্তা সেতু, এটা হচ্ছে হরিপুর থেকে চিলমারি পর্যন্ত 1490 মিটার তিস্তা সেতু উদ্বোধনী এলাকায়। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তিনি এই সেতু নির্মাণ কাজ উদ্বোধন করবেন। আপনাদের একটু দেখাচ্ছি যে এখানে সব কিছু মোটামুটি প্রস্তুত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সেতু এলাকায় উপস্থিত হবেন এবং এখানে উপস্থিত হওয়ার পর সেতুর যে প্রথম উদ্বোধনী কাজ শেষ করবেন এবং স্থানীয় জনগণের সাথে তিনি মত বিনিময় করবেন। এই মত বিনিময়কে কেন্দ্র করে এবং সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে দুই পারের কুড়িগ্রাম এবং গাইবান্ধার যে মানুষ রয়েছে, যে উৎসুক মানুষ রয়েছে, তারা কিন্তু এই যে মঞ্চ করা হয়েছে এখানে সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের স্থলে মানুষ হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত এই সেতুর উদ্বোধন কাজ শেষ না হবে তারা সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই সেতু কাজ 1490 মিটার সেতুর কাজ নির্মাণ করতে জমি অধিগ্রহণ, মূল সেতু, সংযোগ সড়ক বাস্তবায়ন, ব্যয় এবং সম্প্রসারণ কাজ, নদী শাসন, আর্চ ব্রিজ সহ 1243 কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া 95 মিটার একটি আর্চ ব্রিজ রয়েছে এই সেতুর ঠিক উত্তর পাশে। সেই আর্চ ব্রিজে প্রায় 9 কোটি টাকা ব্যয় হয়েছে। এই কিছুক্ষণের মধ্যেই এই কুড়িগ্রাম এবং গাইবান্ধার মধ্য দিয়ে যে কুড়িগ্রামবাসী যে ঢাকায় যাতায়াত করে প্রায় 100 কিলোমিটার রাস্তা। ধন্যবাদ আপনাকে। শুল্ক হার কমায় হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল এবং পেঁয়াজ আমদানি হয়েছে। দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত 2 দিনে ভারত থেকে 4500 মেট্রিক টন চাল এবং 1190 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত 1 সপ্তাহ ধরে শুল্ক জটিলতায় এসব পণ্য আটকে ছিল বন্দরে। সম্প্রতি চাল আমদানিতে শুল্ক হার 63.5% থেকে কমিয়ে মাত্র 2% নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক কমায় আমদানির বৃদ্ধির সঙ্গে দামও অনেকটা কমে আসবে বলছেন আমদানিকারকরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে দিনাজপুরের হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল আজিজ। আজিজ, আমাদের জানাবেন বন্দর দিয়ে আমদানি বাড়ায় স্থানীয় বাজারে পণ্যের দাম কমেছে কিনা, আর এ বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা?
জি সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে যখন আমদানি হয় ভারত থেকে যে কোনো পণ্য, তখন কিন্তু আমরা দেখেছি যে হিলির যে আশেপাশে বা হিলিসহ আশেপাশে যে বাজার রয়েছে সেখানে কিন্তু দাম অনেকটাই কমে যায়। ইতিমধ্যে আমরা দেখেছি যে গত 3 দিনে কিন্তু এই হিলি স্থল বন্দর দিয়ে, অর্থাৎ 2 দিনের হিসাব যদি আপনাকে জানিয়ে রাখি, 40 ট্রাকে প্রায় 1200 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এবং 94 ট্রাকে প্রায় 4500 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। অর্থাৎ পেঁয়াজ যেগুলো আমদানি হয়েছে ইতিমধ্যে কিন্তু কেজি প্রতি 2 থেকে 3 টাকা কিন্তু পেঁয়াজের দাম কমে গেছে। আমরা কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখেছি এখানকার যে পাইকারি বাজার রয়েছে সেখানে দেশি যে পেঁয়াজ রয়েছে সেগুলো 2-3 টাকা কেজি প্রতি কমে 62 টাকা, এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ যেগুলো রয়েছে সেগুলো 2 টাকা কমে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে চালের বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে। আপনি যেমনটি জানেন যে গত 1 সপ্তাহ ধরে যেসব চাল আমদানি হয়েছে হিলিস্থল বন্দর দিয়ে, সেই সব চাল কিন্তু গতকাল দুপুর থেকে শুল্ক জটিলতার কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু এগুলো খালাস হতে পারেনি, তবে গতকালকে দুপুর থেকে কিন্তু এসব চাল খালাস হচ্ছে এবং এগুলো আজকে এই বন্দর থেকে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন বাজারে কিন্তু যাবে। সেক্ষেত্রে কিন্তু তখন দাম কমে আসবে এমনটি কিন্তু মনে করছে এখানকার আমদানিকারকরা। তবে আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত হিলির যে খুচরা বাজার রয়েছে সেখানে আমি খোঁজ নিয়ে দেখেছি, সেখানে কেজি প্রতি 28 জাতের চাল 55 টাকা, স্বর্ণা জাতের চাল 52 টাকা এবং জিরা জাতের চাল যেগুলো সেগুলো 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে, আমরা বিগততে দেখেছিলাম যে যখন চাল আমদানি হচ্ছিল তখন কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সিন্ডিকেট করে, অর্থাৎ গুদাম জাত করে কিন্তু চালের দামগুলো কিন্তু বৃদ্ধি করে দিয়েছিল। যখন ভরা মৌসুম চলে তখনও কিন্তু চাল আমদানি হয়, তারপরে কিন্তু এইসব চালের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। তবে এখন এবার দেখার বিষয় রয়েছে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার এই সরকার আমলে এসব চাল সিন্ডিকেট করতে পারে কিনা। যদি সিন্ডিকেট না করে সেক্ষেত্রে কিন্তু দেশের বাজারে চালের দাম অবশ্যই কমে আসবে। সাদিয়া, তো এখন পর্যন্ত আমদানি স্বাভাবিক রয়েছে, আমদানি স্বাভাবিক থাকলে অবশ্যই দাম কমে আসবে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি পেঁয়াজ আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। আধুনিক যন্ত্রপাতি না থাকায় বঙ্গোপসাগরে মাছ শিকারে পিছিয়ে পড়ছে পটুয়াখালীর জেলেরা, ফলে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে মৎস্যজীবীদের। ঋণের বোঝা সইতে না পেরে অনেকেই ছাড়ছেন এ পেশা। তাদের অভিযোগ, আধুনিক প্রযুক্তি থাকায় প্রতিবেশী দেশের জেলেরা দেশের অভ্যন্তরে ঢুকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছেন। উন্নত প্রযুক্তি ব্যবহারে সরকারের সহযোগিতা চান জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। কুয়াকাটা থেকে কাজী সাইদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর উপকূলবর্তী জেলেদের আয়ের প্রধান উৎস বঙ্গোপসাগরে মাছ শিকার করা। প্রযুক্তিগত বিপ্লব আসলেও আধুনিক যন্ত্রপাতি না থাকায় পিছিয়ে পড়ছেন জেলেরা। সামুদ্রিক সম্পদকে ব্যবহার করে দেশে সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানোর কোনো উদ্যোগ নেই সরকারের। বাংলাদেশের জেলেদের ভাগ্য না ফিরলেও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে লাভবান হচ্ছে প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা। বর্তমান পদ্ধতি দিয়ে মাছ ধরা, তারা তো মাছ বেশি পায়। আমরা হাতাগোনা হয়তো বা 30 রকমের মাছ শিকার করতে পারি, কিন্তু তাছাড়া যে গভীর সমুদ্রের যে মাছগুলো আছে এই মাছগুলো আমাদের জেলেরা শিকার করতে পারে না। আবহাওয়া খারাপ হলে জাল কাইটি দিয়ে আমাকে আসা লাগে, কিন্তু বিদেশি যারা আছে তারা নতুন নতুন পদ্ধতি বের করে তার বেশি মাছ ধরছে। ওরা যদি 4 লাখ 5 লাখ 10 লাখ টাকার মাছ ধরে, আমরা ধরি 50,000 1 লাখ। সরকার যদি এটা কিছু করতো, যে আমরা আধুনিক মেশিং এর জন্য একটা পদ্ধতি নিত, তাহলে আমরা ছেলেপান নিয়ে খাইলে কিছু বাইচে টেচে থাকতে পারতাম। ভারত ও মিয়ানমারের আধুনিক প্রযুক্তি সম্পন্ন নৌযানগুলোর কাছে অসহায় হয়ে পড়ছে দেশীয় মৎস্য ব্যবসায়ীরাও। সম্ভাবনা থাকলেও অপরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলছেন এই কর্মকর্তা। আমরা দায়িত্বশীলতার মাধ্যমে আমাদের সমুদ্র থেকে মাছ আহরণ করব, যাতে অত্যাধিক মাছ আহরণের ফলে আমাদের সমুদ্র মাছ শূন্য না হয়ে যায়। সরকার ইতিমধ্যে টুনা জাতীয় বা মাছ ধরার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। আমরা আশা করছি যে সরকার আরো অনেক এরকম প্রকল্প গ্রহণ করবে। গবেষণা বলছে বর্তমানে বাণিজ্যিকভাবে 35 থেকে 40 প্রজাতির প্রায় 7 লাখ টন মাছ শিকার হলেও উন্নত প্রযুক্তির মাধ্যমে 80 লাখ টন মাছ শিকার সম্ভব। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই শরীয়তপুরের পদ্মা মেঘনায়। দিন রাত নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না জেলেদের, ফলে দুর্ভোগে পড়েছেন তারা। নদীর নাব্যতা সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান ব্যবসায়ীরা। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। পদ্মা মেঘনা নদীর শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে প্রায় 50,000 জেলে পরিবার। ওই এলাকার অন্তত 80 কিলোমিটার নৌসীমানা থেকে আহরণ করা হয় ইলিশ মাছ।
শরীয়তপুরের সবচেয়ে বড় মাছের আড়ত সুরেশ্বর ঘাটে এ সময় যেখানে ইলিশ মাছ আমদানি হতো 60 থেকে 70 মণ, সেখানে আমদানি হচ্ছে মাত্র 3 থেকে 4 মণ ইলিশ। এতে স্থানীয় চাহিদাই মিটছে না, তার উপর দামও বেশি বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। কিস্তি মিস্তি করছি, নৌকা দাম করছি, এগুলা চলতেই কষ্ট। যে ইলিশ মাছের আলি আগে আমরা 4000-5000 টাকাতে কিনতাম, এখন সেই ইলিশ মাছের আলি 10,000-এর উপরে পাওয়া যায় না। যে জাল্লায় মাছ পাইতো 30 থেকে 40,000, এখন মাছ পায় মাত্র 2,000, 2,500, 3,000। জেলেদের মাছ না পেলে তো আমাদের অবস্থা খুব খারাপই থাকে। জেলেরা ভালো থাকলে আমরা ভালো থাকি। আগে তো প্রচন্ড পরিমাণ মাছ ছিল, আমরা কম দামে বিক্রি করতে পারছি, এখন তো মাছ কমে গেছে গা। বছর জুড়ে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এ মৎস্য কর্মকর্তা। রিং জালের যে ভয়াবহতা, কারেন্ট জালের যে ভয়াবহতা, এই বিষয়টা ওরা একটু যদি উপলব্ধি করতে পারেন এবং ইলিশটাকে নিজেদের মাছ মনে করলে এবং এটা রক্ষার্থে সবাই সচেতন হলে অবশ্যই ইলিশের উৎপাদন আবার বেড়ে যাবে। নদীর নাব্যতা সংকট কাটিয়ে পানি বাড়লে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের। আবরার মাহি, RTV। বিদায় 2024-25 অর্থ বছরের 937 কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জন করে ইতিহাস গড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটি প্রতিষ্ঠার 55 বছরের সর্বোচ্চ মুনাফা। দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, যাত্রী সেবার উন্নয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত এই অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছে। বছর জুড়ে বিমান 34 লাখ যাত্রী ও প্রায় 44,000 টন কার্গো পরিবহন করেছে। আয়ের পরিমাণ ছাড়িয়েছে 11,600 কোটি টাকা। বর্তমানে বিমানের বহরে রয়েছে 21টি উড়োজাহাজ, যার মধ্যে 19টি নিজস্ব। ভবিষ্যতে নতুন রুট, ডিজিটাল রূপান্তর ও কার্গো সেবা উন্নয়নের পরিকল্পনা রয়েছে। দক্ষিণ এশিয়ার শীর্ষ এয়ারলাইন্সে পরিণত হওয়াই এখন বিমানের লক্ষ্য। আরও একটি সাফের মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। শিরোপায় চোখ রেখে প্রথম ম্যাচে জয় নিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। এদিকে ঘরের মাঠে খেলা, তাই জয়ের ব্যাপারে একটু বাড়তি আত্মবিশ্বাসী ভুটান। ভুটানের থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় হবে ম্যাচটি। 4 দলের টুর্নামেন্টে একে অন্যের সঙ্গে লড়বে 2 বার করে। টুর্নামেন্টের শীর্ষ পয়েন্টধারী দল ঘরে তুলবে শিরোপা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।